আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো মেষ লগ্নের যারা জাতক জাতিকা আপনারা মাসিক রাশিফল জানতে চাইছেন তাদেরই জন্য, মূলত গোচরের জায়গা থেকে। আচ্ছা, মেষের এই যে ডিসেম্বর মাসে গোবিন্দদা, হ্যাঁ, এনাদের এই যে টোটাল গ্রহবস্থান আমরা এখন দেখতে পাচ্ছি এখানে, এই গ্রহবস্থানের জায়গা থেকে ধরো যাদের জন্মছক আছে তারা মিলিয়ে মিলিয়ে দেখছে যে ঠিক আছে, আমার এখানে সপ্তমে বুধ দেখতে পাচ্ছি গোচরে, আমারও জন্মছকে দেখছি বুধ আছে সপ্তম জায়গায়, তাহলে তিনি কি কি ফল পাবেন? আচ্ছা, এই মুহূর্তে বলিনি। সপ্তমে বুধ কিন্তু খুব স্বল্প সময় থাকছেন, 7 তারিখ পর্যন্ত ডিসেম্বরের, তারপরে চলে যাচ্ছেন অষ্টমে। আচ্ছা, এবারে এই সপ্তমপতি বুধটা আগে কে কে? দ্বিতীয়, উনার তৃতীয় পতি। আচ্ছা, এবং উনার ষষ্ঠপতি। আচ্ছা, এবারে তৃতীয় হচ্ছে ভ্রাতা, যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি। আর ষষ্ঠ হচ্ছে রিপু, ঋণ, রোগ, শত্রু। তো বর্তমান সপ্তমে এগুলো ঢুকে গেছে। এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে, ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে চলে যাবে কোথায় না লগ্নের অষ্টমে। আচ্ছা, মানে 7-এর পরে 8 নম্বর ঘরে চলে যাচ্ছে। তাইলে সপ্তমে থাকাকালীন একরকম দেবে ফল, এই বুধ যখন অষ্টমে যাবে আর এক রকম ফল দেবে। এবং মাসের একদম শেষ মুহূর্তে এই বুধ কিন্তু আবার নবমে চলে যাচ্ছে। মজার খেলা কি হচ্ছে ভাই জানো, এখানে দেখা যাচ্ছে মাসের এই 8 তারিখ 9 তারিখের দিকে একটা চতুর্গ্রহা যোগ তৈরি হয়ে যাচ্ছে ওই মেষ রাশির অষ্টমে। আবার মাসের 29-30-এ আবার একটা চতুর্গ্রহা যোগ হচ্ছে, সেটা হচ্ছে নবমে। দুটো চতুর্গ্রহা যোগ হয়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে, রবি থেকে যাচ্ছে, শুক্র থেকে যাচ্ছে, মঙ্গল থেকে যাচ্ছে, বুধ ঢুকে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আবার এ ঢোকার সঙ্গে সঙ্গে দেখা গেল মঙ্গল বেরিয়ে গেল। তারপরে 9 তারিখ, আর 20 তারিখ বেরিয়ে যাচ্ছে শুক্র, 16 তারিখ বেরিয়ে যাচ্ছে রবি। তাহলে দুটো চতুর্গ্রহাযোগ, মাঝখানে ভাইটাল জায়গা। এবারে তাহলে সপ্তমে যখন তৃতীয় এবং ষষ্ঠপতি হয়ে সপ্তমে ঢুকে গেল, এই যে সময়কালটা, ফার্স্ট যে সপ্তাহটা, এই জায়গায় কিঞ্চিত ঋণ হওয়ার সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে। আচ্ছা, উনার পত্নী বেশ কিছুটা অসুস্থ হবেন এবং সেই ক্ষেত্রেও কিছুটা সমস্যা হবে। আচ্ছা, মানে না, এটা তো পতি এবং পত্নী দুজনের হ্যাঁ, জায়গা। যে যার মানে পার্টনার বলছি, পার্টনার বলতে যদি স্বামী হন স্ত্রী, স্ত্রী হন স্বামী। এবং এই জায়গায় দেখা যাচ্ছে আরও একটা জিনিস, যখন এই অষ্টমে আবার চলে গেল এই বুধ, তখন দেখা যাবে ভাইয়ের জন্য কিছু খরচ হওয়ার সম্ভাবনা। 3টে কারণ আমি উপলব্ধি করেছি এর পেছনে। প্রথম সপ্তাহে ভাইয়ের পেছনে একটা খরচ হতে পারে, সেটা হচ্ছে কোনো যোগাযোগ, ব্যবসা সংক্রান্ত কোনো, হয়তো ভাইকে করে দেবে এরকম একটা বিষয়ে। তারপরে দেখা যাচ্ছে যে যখন অষ্টমে চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কিছু রোগ ব্যাধির কারণে ভাইয়ের তৃতীয়ের ষষ্ঠ, দেখো তৃতীয়ের ষষ্ঠটা হয়ে যাচ্ছে অষ্টম, ভাইয়ের কিছু হয়তো দূরযাত্রা টাত্রা এরকম ব্যাপার থাকতে পারে, বা সবচেয়ে বড় কথা ভাইয়ের কিছু অসুস্থতার কারণে এটা হতে পারে। আবার দেখা যাবে লাস্ট একদম 30 তারিখের দিকে হয়তো ভাইয়ের বিয়ের জন্য, ভাইয়ের ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য সেখানে কিছু খরচ হতে পারে। আচ্ছা, যাদের ভাই নেই, হ্যাঁ, যাদের ভাই নেই সেটা আলাদা, তাদের খরচ হবে, তাদের খরচ হবে কোত্থেকে, তাদের খরচের প্রশ্ন নেই। কারণ এখানে দেখাচ্ছে কেন তৃতীয়টা ভ্রাতা, এই জন্যই বললাম জিনিসটা, যাদের ভাই নেই আলাদা কথা।
না, শুধু তো তৃতীয় ভাই ব্যাপারটাকে ইন্ডিকেট করে না, তৃতীয় থেকে একটা মানুষের যোগাযোগ ইন্ডিকেট করে। যোগাযোগের জন্য খরচ হতে পারে, এবারে সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা, সেটার জন্য আলাদা। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার ভাই বা বোন, হ্যাঁ এটার জন্য, এটার জন্যই তুমি বলছো। এবারে দেখা যাচ্ছে কিছু যোগাযোগের জন্য খরচ হতে পারে, অর্থ চলে যেতে পারে, কিন্তু সেটা এতটা ধাপে ধাপে নয়। না, এবারে দেখা গেল এই যোগাযোগ, দেখো এই বুধ যোগাযোগ থেকে যখন নবমে পৌঁছে গেল, তখন কি হচ্ছে, নবম মানে একটা ভাগ্য ফেরানোর জায়গা, কিছু একটা ভাগ্যকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার পরাক্রমতা, তার সাহসিকতা, তার যে হিম্মত, জোশ কাজে লেগে যাবে। তো এক কথায় যদি পুরো জিনিসটাকে সহজ সরল ভাবে যদি দেখা যায়, তাহলে হচ্ছেটা কি? হচ্ছেটা বলতে, যদি ভাই থাকে ভাইয়ের পেছনে একটা খরচ পাওয়া যাচ্ছে, আর যদি ভাই নাও থাকে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট নেই বড় আছে, বড় কিন্তু এখান থেকে ইন্ডিকেট করা যাচ্ছে না, এটা ছোটর জন্য। আর বাকি যেটুকু দেখা যাচ্ছে, কিছু ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে, কিছুটা যোগাযোগ দূরবর্তী স্থান, কিছু কর্ম, এই আর কিছুটা ভাগ্য ফেরানো। দেখো ভাগ্যটাকে তো বিভিন্নভাবে ফেরানো হয়, তার উদ্দেশ্যকে মাথায় রেখে তিনি কিন্তু বেশ কিছুটা যোগাযোগ করবেন, এবং এমনও হতে পারে যে কিছুটা ঋণগ্রস্ত হওয়ার যোগও দেখা যাচ্ছে। আচ্ছা বেশ। বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তমের যে জায়গা, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে ওনাদের জন্মছকের সাথে তো উনি হয়তো মিল পাচ্ছেন, তাহলে গোচরের এই ফল কিন্তু 100% মিল পাবে না, আরো একটু বাকি আছে। তাইলে বিবাহের জায়গা এদের অধিপতি হচ্ছে সপ্তম, সপ্তম কিন্তু অষ্টমে বসে গেছে বর্তমান, ওটা কিন্তু বৃদ্ধাবস্থায় শুক্র এই মুহূর্তে আছেন। তিনি চলে যাচ্ছেন মাসের শেষের দিকে, 20 তারিখের দিকে চলে যাচ্ছেন নবমে। যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু 20 তারিখের পরটাই শ্রেয়। বিবাহিত জীবনে অলরেডি যারা আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই সময়টা দেখা যাচ্ছে না, খুব একটা বিবাহিত ক্ষেত্রে সুখকর নয়। সুখকর নয়, মোটেও না। আচ্ছা, সপ্তমপতি অষ্টমে আছে, সপ্তমপতি অষ্টমে আছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে গুপ্ত শত্রুতার যে জায়গাটা, সেই শত্রুতার জায়গাটা প্রবল রকম ভাবে তারা কিন্তু তাদের বিবাহিত জীবনে ফেস করছে তো, ঠিক আছে। তো এই জায়গাটাকে কিভাবে তারা প্রতিহত করতে পারে, বা এই মুহূর্তে ধরো কোনো প্রেডিকশন করিয়ে প্রতিকার নিলে কাজ পাওয়ার মতো গ্রহ তার ফেভারে আছে কিনা? একদম বলি, যদি উনি আজ থেকে যোগাযোগ করেন, উনার মনে হয় 20 তারিখটা পেরিয়ে গেলে যদি উনি ধারণ করতে পারেন না, প্রবল কাজ পাবেন, প্রবল কাজ পাবেন। আচ্ছা, 20 তারিখের আগে ধারণ করলে খুব একটা কাজ পাবেন না। আচ্ছা, কিন্তু বানানোর প্রক্রিয়া সেটা 20 তারিখের আগে, মানে ওটা আমাদেরকে দিয়ে শুরু করাতে পারে নাকি? শুরু মানে ও তো আগে, অনেক আগে শুরু করতে হয়। না না, গ্রহ সংযোগ কি বলছে? গ্রহ সংযোগ বলছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, তাদের কিন্তু যদি এই সময়ে তিনি প্রস্তুত নেন যে আমি একটা প্রতিকার করব, এরপরে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে এটা ধারণ করলে তার উন্নতি হবে যথেষ্ট। আমি সেটাই বলছি, কেননা তোমার মানে তুমি নবমের যে জায়গাটা বা এই জায়গাগুলো যে বলছো আর কি, সেই জায়গা থেকেই আমি জানার চেষ্টা হলো আমার। আচ্ছা, চতুর্থে বৃহস্পতি, হ্যাঁ, এনার নবমপতি তিনি এখন চতুর্থে আছেন, আবার এনার দ্বাদশপতিও কিন্তু বৃহস্পতি। তাহলে পারিবারিক যে জায়গা, মায়ের সাথে সম্পর্ক, পারিবারিক যে জায়গা, সেই জায়গাটা কেমন কেমন ফলাফল ওনারা ডিসেম্বর মাসে পাবেন বা পাচ্ছেন, বা তার কেমন পরিবর্তন হবে? আচ্ছা, পরিবর্তন তো অবশ্যই। কেন পরিবর্তন? অবশ্যই বৃহস্পতি বক্রী হয়ে গেছেন, এবং 6 তারিখ থেকে তিনি তৃতীয় ঘরের ন্যায় ফল দিচ্ছেন, পরে তৃতীয় আবার চলে যাচ্ছেন। তার মানে যে মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়ে যাবে তা বলছি না, এ পর্যন্ত যেটা ছিল সেটা তার মতো। আচ্ছা, মোটামুটি পরিবারের স্বাচ্ছন্দ্য বোধ ছিল, ভাগ্য যেহেতু ভাগ্যপতি তিনি, হ্যাঁ পরিবারের জন্য কিছু ক্ষয় খরচও হয়েছে, এটা ঠিক। দ্বাদশপতি গিয়ে বসে গেছে, তুঙ্গাবস্থায় আছে, অতএব তিনি পরিবারের জন্য যথেষ্ট করেছেন, পরিবার থেকে একটা মান্যতা পেয়েছেন, পরিবারের মধ্যে একটা ঐক্যবদ্ধতা ছিল, আছেও, এটা থাকবেও। এরপরে কি হয়েছে না, তিনি যখন তৃতীয় চলে যাবেন, ভাইয়েদের সাথে একটা সম্পর্ক ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে এই যে ভাগ্যোন্নতির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ, যাতায়াত এগুলো ঘটবে। ভাগ্যোন্নতির জন্য ভাইদের একটা অনুকূল সঙ্গ পাওয়া যায়, অনুকূল একটা জায়গা পাওয়া যাবে, বা যোগাযোগের জায়গাটা খুলছে, তাই তো? এটা অবশ্য বেশ। আচ্ছা, কর্মক্ষেত্র নিয়ে যারা ধরো বিড়ম্বনায়, হ্যাঁ, যাদের কাজ কর্ম চলে গেছে, তারা সেই পুরনো কর্ম জায়গা থেকে তারা আবার ডাক পাবে কিনা, বা ডাক পেলে তার সেখানে যাওয়া উচিত হবে কিনা, বা নতুন কোনো কর্মের জায়গায় তিনি কি মানে নানা বলতে না, দশমপতি দ্বাদশে, তো দশমপতি দ্বাদশে মানে ওদের কর্ম যাচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এখন কোনো পাওয়ার ক্ষেত্রে আমি সম্ভাবনা ওনাদের দেখছি না। প্লাস হ্যাঁ পাবেন,
কিছু কিছু ক্ষেত্রে পাবেন। কোন ক্ষেত্রে পাবেন সেটাও বলে দিচ্ছি। যেহেতু সেকেন্ড হাউসের অধিপতি নবমে প্রবেশ করে যাচ্ছে 20 তারিখ, এবং দশমপতি দ্বাদশে যদি বিদেশ সংক্রান্ত কোনো কর্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিঞ্চিত প্রাপ্তি বা লাভবান যোগ। অন্যথায় কিন্তু দশমপতি দ্বাদশে, আর কালপুরুষ চক্রেরও শনি হচ্ছেন দশমপতি, তিনি দ্বাদশে, মানে এখন কর্ম ব্যয়ের পরিমাণই বেশি, আমি কোনো কর্ম প্রাপ্তি এইগুলা দেখছি না। এরা নিজের মন এবং যে শরীর স্বাস্থ্য, হ্যাঁ হ্যাঁ, জাতক জাতিকা তাদের সেই জায়গাটা ঠিক কেমন আছে? এই মুহূর্তে বলবো মঙ্গল তিনি অষ্টমে অবস্থান করে আছেন, সেটা তার নিজের ঘর। তারপর নবমে যাবেন। তবে নবম স্থল এমন একটা স্থল যে মঙ্গল যে নবমে ভালো ফল দেন তা নয়, কিন্তু বৃহস্পতির জায়গা বন্ধুস্থল, এটা গুরু শিষ্যের সম্পর্ক অবশ্য, এই ক্ষেত্রে কিন্তু খারাপ ফল হবে না। এই মুহূর্তে কিন্তু কিঞ্চিত হলেও খারাপ আছে, তবে সেটা ভয়ঙ্কর কিছু নেই, ভয়ঙ্কর কিচ্ছু নেই। এই কারণে কিঞ্চিত খারাপটা বললাম, ষষ্ঠপতি 7 তারিখের পর যেহেতু মঙ্গলের সাথে ঢুকে যাবে, মানে যেহেতু এখানে চলে যাবে না মঙ্গলে ঢুকে যাবে, মানে অষ্টমে ঢুকে যাবে, ষষ্ঠপতি বুধ ঢুকে যাচ্ছে, মানে একটা রিপুরিন রোগ নিয়ে ঢুকে যাচ্ছে। কার সাথে? লগ্নপতির সাথে সঙ্গ করে নিচ্ছে। মঙ্গল তো বসে আছে ওখানে। মঙ্গল কি ট্রান্সফার করছে নাকি? সেটা করছে 9 তারিখ। এই যে 2-1 তারিখ থাকছে বলছিলাম না, চতুর্গ্রহা যোগ, এই চতুর্গ্রহা যোগটা দুজন সঙ্গ পেয়ে যাচ্ছে। আচ্ছা, না মঙ্গল যখন নবমে চলে যাচ্ছে, ওনার মনের বা শরীর স্বাস্থ্যের যে ব্যাপারটা, কেননা ওনার তো লগ্নাধিপতি মঙ্গল, তো সে তো এখন অষ্টমে বসে আছে, যদিও তার নিজের ঘরে বসে আছে, কোনো ক্ষতি করবে না। চলে যাচ্ছে বৃহস্পতির জায়গায় যাচ্ছে, তখন ওনার শরীর স্বাস্থ্য বা মন মানসিকতা, কাজে মন দেওয়া, নতুন কিছু করা, মানে মনের গতি প্রকৃতিটা কেমন তৈরি ভালো হবে সবকিছুই। কেন ভালো হবে জানো? একে হচ্ছে গ্রহদের অবস্থান বুঝতে হয়, সে মিত্রগৃহে আছে না শত্রুগৃহে আছে না সমগ্রহের গৃহে আছে। এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি আর মঙ্গলের সম্পর্ক ভালো। আবার দেখো, বৃহস্পতি তৃতীয় তো চলে যাচ্ছে, তার সপ্তম দৃষ্টিটা পড়ছে কোথায়? ঠিক তার রাশিতে, যেখানে মঙ্গল ঢুকছে, দৃষ্টি বিনিময় চলছে। এবারে তিনি কোনো সময় চাইবেন না তার ঘরটা খারাপ হোক, আর তার বন্ধু সম লোক বসে আছে সেই জায়গায়, শরীর স্বাস্থ্য কেন এখানে খুব একটা খারাপ যাবে না। আচ্ছা, যাচ্ছে না। আচ্ছা, প্রেমের জায়গা, প্রেমে মানে কি ব্যাপারটা দেখা যাচ্ছে? প্রেমে তো কেতু বসে আছে। হ্যাঁ, যাদের জন্মছকে ধরে পঞ্চমে কেতু আছে, হ্যাঁ ঠিক, তো তারা এই মুহূর্তে প্রেম, মানে তারা কি অন্বেষণ করছেন, না প্রেমের মধ্যে আছেন, বা সেই প্রেমটা বিবাহের দিকে পরিণতি হবে কিনা? প্রেমটা তো চাপা পড়ে আছে বর্তমান। প্রেম আছে, জীবনে প্রেম আছে, প্রেম চাপা পড়ে আছে। প্রেমের মধ্যে একটা ইন্ধন চলছে বিভিন্ন রকম। হ্যাঁ, যেরকম কি তোমার তো কিছু সঙ্গী সাথী থাকে, তোমার ভালো মন্দ নিয়ে বিশ্লেষণ তোমার কানে, মানে প্রত্যেকের বন্ধু বান্ধব একটা সার্কেল থাকে, এবারে তোমার মধ্যে ঢুকিয়ে দেবে যে এই ভালো নয়, এ খারাপ, এর এইরকম চরিত্র, এরকম একটা পেছনে একটা মন্ত্রণা কাজ করছে। তারপর পঞ্চমপতি অষ্টমে বসে আছে, মানে প্রেম কিন্তু খুব একটা সাকসেসের জায়গায় নেই। যখন এই পঞ্চমপতি নবমে যাবে তখন কিঞ্চিত সফলতা আসবে, তবে আমি এখানে প্রেমকে সুখকর অবস্থায় দেখছি না ওনাদের। আচ্ছা, কেতু আছে, বুঝতে পেরেছো? কেতু খুব একটা ভালো হতে দেবে না জীবনের সফলতার ক্ষেত্রে, সঠিক যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এই জায়গা থেকে কোনো এইরকম কোনো কানেকশন আছে কি, যে ধরো উনি নিজে খুব বিপদের দিকে সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছেন, সেটা প্রেম হোক, সফলতা হোক, বা জীবন কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত হোক? সফলতার ক্ষেত্রে বলি, সফলতার ক্ষেত্রে কয়েকটা পার্ট আছে। যারা গুপ্ত বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করছেন, কর্ম করেন, ধরো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, একটু সিআইডি কাজ করেন, কেউ সিবিআই কাজ করেন, গুপ্ত কোনো তথ্য কালেকশন, আইবি ডিপার্টমেন্টে আছে, যাই হোক সেটা। আচ্ছা, গুপ্ত বিদ্যা নিয়ে যদি বলি যাচ্ছি, এটা করেন তারা, গুপ্ত বিদ্যা। আচ্ছা, গুপ্তর চেয়ে আরও একটা জিনিস আছে, গুপ্ত তো অনেক কিছুই হয়, তার মধ্যে অ্যাকাউন্ট সংক্রান্ত, হিসেব সংক্রান্ত যারা জড়িয়ে আছেন, বিভিন্ন কাজে তো আছে, হিসেবের সাথে একটা সম্পর্ক থাকে, এই জাতীয় জায়গা। আবার কেউ কেউ দেখা যাবে কিছু একটা উপাসনা, গুপ্ত উপাসনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগটা প্রবল আছে এটা। অন্যথায় যারা সাধারণ মানুষ, তাদের কিন্তু প্রতিষ্ঠাটাকে স্লো করে দেবে। আচ্ছা, মানে এইটা ধরো তোমার কেতু ভালো বা কেতু খারাপ তার জন্মছকে, এইরকম কোনো কি কম্বিনেশন? সে তো অবশ্যই। এইটা কি করবে,
কিছুটা বাড়াবে, কিছুটা কমাবে। যাদের কেতু খারাপ জায়গায় আছে তাদের ক্ষেত্রে কি করবে, দীর্ঘমেয়াদী করবে, একটু চাপাটা বেশি রাখবে। যাদের কেতু ভালো আছে তাদের এতটা সে হ্যাকেল করবে না, কিন্তু তার স্বভাব সে একটু ফল চেপে দেবে। আচ্ছা, এনাদের আয় রোজগারের যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় কি দেখা যাচ্ছে, এবং এনারা সঞ্চয় করা বা ধরো কোথাও একটা ভালো কিছু ইনভেস্ট করা, হ্যাঁ, এই ধরনের জায়গাগুলো নিয়ে যদি কেউ এগোতে চায়, বা অনেকে আজকাল আয় রোজগারের জন্য তারা ওই তোমার ট্রেডিং বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি, তো এনাদের এখন আয় রোজগার বা সব কিছু নিয়ে কি সিচুয়েশন? ওনারা পারবেন এই সময়টাই যে ট্রেডিং বা অন্যান্য যেটা ফাটকা একটু ইনকামের জায়গা আছে না, এই সময়কালটা তাদের ক্ষেত্রে ভালো। তবে রাহু কিন্তু শতভিসা নক্ষত্রে প্রবেশ করে গেলেন ডিসেম্বরে, চলে গেছে, মানে নভেম্বরের শেষের দিক থেকে চলে গেছেন অলরেডি। তাইলে কি হবে জানেন, মাথাটা ঠিক রাখতে হবে। রাহু একটু মাথা গরম করিয়ে দেবে যে কোনো বিষয়। একটা কথা আছে কি জানো তো, একবার না পারিলে দেখো শতবার। তুমি যে একবারে চটকা হাত মেরে লাভ তুলে নেবে তা নয়, তোমাকে একটা ভাবনা চিন্তা করতে হবে যে আমি সঠিক জায়গায় এটাকে নিয়োগ করব বা প্রয়োগ করব, আমার অর্থটাকে, সেটাকে তাইলে ভাবতে হবে। আর ভাবতে গিয়ে যদি মাথা গরম হয়ে যায়, হ্যাঁ আমি তো 5,000 মারলাম চলে গেল, না, একটু ভাবনাটাকে স্থির করতে হবে। রাহু কি হবে, এই জায়গায় দেবে, কিন্তু এটা তার বায়ুতত্ত্বের ঘর, সে বসে আছে, তার নিজের নক্ষত্র পেয়ে গেছে, সুতরাং যথেষ্ট শক্তিশালী, সে কিন্তু দেবে। তো দেওয়ার সাথে সাথে অন্যান্য গ্রহের অবস্থানও তো বিবেচনা করার দরকার আছে। এটা হচ্ছে গোচর ভিত্তিক ফল। দেখা গেলো এই রাহু তার কিন্তু কুণ্ডলিতে ভালো নেই, তাইলে এই প্রত্যাশায় আমরা বলে দিলাম, তিনি একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে দিলেন, দিয়ে বললেন আপনাদের কথা মতো দিলাম না, আপনার কুণ্ডলী এর সাথে ম্যাচিং করানোর দরকার আছে। যদি আপনার কুণ্ডলী ম্যাচিং করে যায় আর গ্রহের যে গোচরের অবস্থান তাতে যদি দেখা যায়, অবশ্যই এখান থেকে একটা ফাটকা হবে। তবে ভাই একটা সতর্কবাণী, রাহু যেটা দেয় ফাটকা দিয়ে দেয়, পরে ধীরে 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 কিন্তু যেটুকু দেয় তার ডবল নিয়ে নেয়, খুব সাবধান। দেখো, রাহু যাদের, এই যে তুমি বলছো যে ফাটকা দেয়, ফাটকা নেয় বা ইত্যাদি ইত্যাদি, কিছুদিন আগে পর্যন্ত শনি মহারাজের সাথে বসে রাহুর যে, মানে রাহুর ওপর একটা দৃষ্টি ছিল শনি মহারাজের। যাই হোক, এখন শনি মহারাজ কিন্তু সে বসে আছে তোমার দ্বাদশে। তাহলে এই যে নিয়ে নেওয়ার বিষয়টা, সেটা কি এখন শুরু হয়ে গেছে? আচ্ছা বলি এবারে, কেননা একাদশপতি দ্বাদশে না, একাদশপতি দ্বাদশ, একাদশপতি দ্বাদশ মানে উপার্জনটা ব্যয় হবে, হ্যাঁ, এবং সাথে দশমপতিও দ্বাদশে, মানে কর্মটাও চলে গেছে। এবারে দশমপতিও দ্বাদশে, কর্মটা মানে না হওয়ার মতো আর কি, না, কর্ম চলে গেছে, কর্মের ডিমোশন হয়ে গেছে, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, কেবলমাত্র এই যে বললাম বিদেশি সংযোগ যেগুলো আছে সেগুলো ধিকি ধিকি করে চলছে, না হলে ম্যাক্সিমাম কিন্তু কর্ম বিপর্যয় ঘটে গেছে অলরেডি, এবং ঘটছে, রানিং ঘটছে আরো। আচ্ছা, রানিং ঘটছে, হ্যাঁ, মাঝখানে বরং একটু ঠিকঠাক হয়েছিল কিছুদিন যাওয়ার পর, কারণ ও বকরি ছিল, তো আবার তো মার্গি হয়ে যাচ্ছে। মার্গি মানে সে জায়গায় তার নিজের যা ফল তা প্রয়োগ করবে। এই ক্ষেত্রে দেখো, শরীর স্বাস্থ্যের অবনতি থেকে খরচ, আইনি জটিলতা থেকে খরচ, বা কর্ম চলে যাওয়ার পর মানুষের তো একটা যে যা জীবনযাপন করে এসছেন বিভিন্নভাবে, সেটাকে তো রক্ষা করতে হবে, তার জন্য এই করে বিভিন্নভাবে খরচের মাত্রাটা বেড়ে যাবে, ব্যয় হয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনাদের মানে এই যে মেষ লগ্ন, এনাদের ধরো এই যে কর্মক্ষেত্রের জায়গা থেকে যাদের যাদের ধরো কর্ম চলে গেছে বলছো, বা যাদের কর্মক্ষেত্রে বিড়ম্বনা চলছে, সবার তো আর কর্ম যাবে না, যারা সরকারি চাকরি করছেন তাদের যায়নি, হয়তো সেখানে কিছু ডিমোশনও হয়নি, কিন্তু তিন যেন এক ঘরে হয়ে গেছেন, এইরকম একটা ব্যাপার। দেখো, দুটো জিনিস মাথায় রেখেছো, প্রতিষ্ঠার ঘরে কেতু, কর্মের জায়গাটা ভাবো, একটু দুটো সম্পর্ক আনতে হবে। তাইলে প্রতিষ্ঠা প্রাপ্তি নেই, কেতু বসে আছে, এদিকে কর্ম চলে যাচ্ছে, আর যারা কাজ করছেন তারাও যে আমি একটু জাম্প করে কোনো পদোন্নতি ঘটাবো, এ করবো, সেগুলোও চেপে গেছে, এটা কেতুর জন্য। আর অনেকে সেই জন্য অনেকে একটা রাস্তা খুঁজছেন, যেহেতু কাজটা চলে গেছে, আমি হয়তো শেয়ার মার্কেটে ঢুকে যাব, কি অমুক করব, একটা অনেকে আবার একটা ঝোঁক আছে, আমি লটারি থেকে একটা হিউজ অ্যামাউন্ট, মানুষ কি চাই জানো, আমি যেন কিছু একটা লটারি কেটে পেয়ে যাই, কারণ আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট এভাবে প্রস্তাব রাখেন, আমার কি কোনো প্রাপ্তি যোগ আছে, এটাকে মাথায় নিতে না বলবো। লটারির উপর আমি একটা এপিসোড করার ইচ্ছে আছে, মানুষের ভুল ভাঙানোর ইচ্ছে আছে আমার, একটি এপিসোড করব, যে লটারি কারা পায় কারা পায় না, অন্ধের মতো তার পেছনে দৌড়ায়। দেখবে যারা লটারি পায় না, তারা দেখবে ক্রমান্বয়ে পায়,
মানে বেশি বলবো না, আজকে পেয়ে গেছে তো ঠিক 2 মাস পরে আবার পেয়ে গেছে, 6 মাস পরে 1 বছর পরে আবার পেয়ে গেছে, অল্প অল্প হলেও পায়। আর যারা পায় না, একটা চটকা কোনো কারণে তার তিথি নক্ষত্র ভেদে সব কিছু মিলে গেছিলো, একটা চটকা পেয়ে গেছিলো, তারপরে যতবার কাটছে দেখা গেছে পেয়েছিল 12,000, গেছে 72,000, সে কিন্তু আর পাচ্ছে না। যাই হোক, এই জায়গাটায় বলবো সাবধান। এই কর্ম যে ফিরে পাওয়া, হ্যাঁ, সেটার জন্য ধরো যাদের শনি মহারাজ তাদের জন্মছকে হয়তো ডিগ্রিগত জায়গা থেকে বা দশা অন্তর্দশা জায়গা থেকে সেখান থেকে এই প্রকোপটা তারা পেয়েছে, হ্যাঁ, তো এর সমাধানের দিকে যদি এগোনো যায়, জন্মছক দেখিয়ে ওনারা যোগাযোগ করে যদি করেন, তো তাহলে সেই জায়গা থেকে মানে তুমি কি গড়ে একদম সবাইকে বলে দিতে পারবে যে হ্যাঁ আপনি চাকরি পেয়ে যাবেন বা আপনার কর্মটা আবার পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি? না না না, ওগুলো বলা যায় না, জন্মকুণ্ডলী বিচার করতে হবে। সর্বোপরি আমি একটু স্মরণ করিয়ে দিই যে আপনাদের একটু সচেতন থাকতে হবে, এই কারণে 7.5টা শুরু হয়েছে। এই জায়গায় শনি ধাক্কা দেন, সবাইকে দেন না, সবাইকে দেন না। আচ্ছা, মঙ্গলের 7.5 শুরু হয়েছে মেষ রাশির, আচ্ছা মেষের, হ্যাঁ। আচ্ছা, এবারে কি হয়েছে, তিনি যা কর্ম করে এসছেন তার ফল দেওয়া শুরু হয়ে গেছে। তিনি যদি ভালো কর্ম করেছেন ভালো ফল পাচ্ছেন, যদি খারাপ কর্ম করেছেন খারাপ ফল পাচ্ছেন। এটা তো মেনে নিতেই হবে যে 7.5 মানে সবার খারাপ তা নয়, কিন্তু বিষয়টা এখানে দুভাবে ব্যাখ্যা করতে হয়। এই যে শনি, তিনি তো এক একটা করে নক্ষত্র ক্রস করবেন, কোনটা মিত্র কোনটা শত্রু কোনটা সম, এই করে তো পাস করবেন। তিনি একরকম, তার খারাপটা কখন দেবেন, তুমি অনেক খারাপ করেছো তার মানে তুমি সব সময় খারাপ পাবে তা নয়। তিনি যে নক্ষত্রগুলো ক্রস করে করে যাবেন না, যেটা তোমার খারাপ তারা পেয়ে যাবেন, সেই সময় তুমি যে অতীতে খারাপগুলো করে এসছো না, পুরো খারাপটাই তোমার উপর ঢেলে দেবেন। আচ্ছা, আবার তুমি ভালোও তো করেছো ভাই, শুধু তো মানুষ খারাপ করে না। তিনি যখন এই 7.5তে ভালো তারা অতিক্রম করবেন না, তখন তুমি যা যা ভালো করেছো সে ভালোর ফলগুলো দেবেন, ভালো খারাপ দুটোই দেবেন। তো সেক্ষেত্রে বলবো আপাতত শনিকে একটু সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কিচ্ছু করতে হবে না, একটু ধুনো দেন, নিরামিষ খান, একটু হনুমান চালিসা পাঠ করুন, তারপর একটু শনিদেবকে প্রণাম জানান। নীলাঞ্জনে চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম। কিচ্ছু না, প্রণামটা জানালে এতেই সন্তুষ্ট। দেবতারা যে তুমি লাখ টাকা দিয়ে প্রণাম করলে সন্তুষ্ট তা নয়, কিন্তু ভক্তি ভরে নিজেকে উজাড় করে দিতে হবে, নিজেকে সমর্পণ করে দিতে হবে, একদম তাই, একদম, তবে তিনি সন্তুষ্ট। আরও একটা মজার খেলা আছে, এই মুহূর্তে শনি দ্বাদশে আছে। দ্বাদশটা কি? আধ্যাত্মিক জায়গা ভাই। না, দ্বাদশ আধ্যাত্মিক জায়গা, কিন্তু আমি একটা দিকে একটু ওনাদেরকে সাবধান করার জন্যই তোমাকে আমি এই প্রশ্নটা করছি, যাদের বাড়িতে বয়স্ক পিতা আছেন, তো তাদের প্রতি একটু আপনারা এক্সট্রা একটু খেয়াল রাখুন। আর যাদের পিতামাতার সাথে সম্পর্কের যে জায়গাটা ভেঙে আছে বা দূরত্ব তৈরি হয়ে আছে, নষ্ট হয়ে আছে, তো তারাও কিন্তু নিজে থেকে নিজেকে ছোট করে, যতই ভুল করুক না কেন তিনি যদি বয়স্ক পিতামাতা হন, আপনি নিজে থেকে কিন্তু তাদের কাছে আপনি পৌঁছান, বা যদি দূরে থাকেন আপনি ফোনে যোগাযোগ করে, ভিডিও কলে যোগাযোগ করে, চাই ছোট হয়ে নিজেকে ছোট করে বা ক্ষমা চেয়ে দূরত্ব মিটিয়ে ফেলুন। এর বেশি কিছু বলছি না, এর বেশি বলাটা উচিত হবে না আমাদের এখান থেকে, চ্যানেল থেকে। তো খেয়াল রাখুন পিতামাতার, বিশেষ করে পিতার, এবং সাথে এই জায়গাগুলো যদি করে ফেলা সম্ভব মনে হয় আপনি করতে পারেন, আমার অনুরোধ আপনার কাছে থাকছে। আমি একটু ক্লোজিংয়ে যাই নাকি? না, হ্যাঁ অবশ্যই। কিছু বলার আছে? না, বলার কিছু নেই, একটাই কথা বলার আছে, সময়টা কিন্তু কিছুটা আধ্যাত্মিকতা গ্রহণ করার সময়। এটা পারলে একটু ঈশ্বরের কাছে বসুন, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন, দুদিক থেকে উপকৃত হবেন। একটা যে 7.5 চলছে সেখান থেকেও আপনি কিছুটা উপকৃত হবেন। আর দ্বাদশের শনি মানে আপনাকে বোঝাচ্ছে যে আপনি এই কাজে আসুন, আসুন, সেই আসুন যে ডাকটা দিয়েছে সেই ডাকে আপনি সাড়া দেন, এটুকুই বলবো আমি। হ্যাঁ, যেখানে যেমনভাবে আছেন সেখান থেকে যতটুকু যেভাবে আপনার পক্ষে সম্ভব হবে বাকিগুলোকে সামলে রেখে, বাকি কর্মগুলোকে সামলে রেখে সেটা আপনি এগোতে পারেন। তপভূমি নর্মদা আপনাকে এই যে অডিও সিরিজ আর কি, আপনার এই আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য আপনাকে অনেকটা সহযোগিতা করতে পারে। চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, আপনি তপভূমি নর্মদার অডিও সিরিজ শুনতে থাকুন। আগামী এপিসোডে আমাদের আবার সামনাসামনি দেখা হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নমস্কার। নর্মদে হার। নর্মদে।